গুড মর্নিং অল ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যেটা ক্লাস হবে সেটা আজকে 2 নম্বর অধ্যায় কম্পন প্রকৃতি, নেচার অফ ভাইব্রেশন। আজকে এটা আমাদের শুরু হবে। এটা খুব ছোট চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো প্রথমে যেটা দেখাচ্ছ দেখো, মুক্ত বা স্বাভাবিক কম্পন। মুক্ত বা স্বাভাবিক কম্পন কি? আমরা দেখেছি যে একটা যেখান থেকে শব্দ উৎপন্ন হয় বা যে কোনো তরঙ্গ, আমরা এটাকে সরল দোলক যেটা দেখলাম, সেখানে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে, সরল দোলকের ক্ষেত্রে দেখলাম যে একটা সময় কি হয়, সরল দোলকটা একটা সময় তার সাম্য অবস্থানে ফিরে আসছে প্রত্যনয়ক বলের জন্য। এই প্রত্যনয়ক বলটা যদি কাজ না করে, তাহলে এই প্রত্যনয়ক বলটা যদি কাজ না করে তাহলে সেই কম্পনটা কি হতো, অনেক দিন ধরে চলতো, মানে বন্ধই হতো না। কোনো বাধা বল যদি এখানে কাজ না করতো, এই প্রত্যনয়ক বলটা যেটা সাম্য অবস্থানে নিয়ে আসছে কোনো কম্পনকে, সেটা যদি না আসতো, না থাকতো, তাহলে কিন্তু সেই কম্পনটা কোনো দিনই থামতো না। যদি এই প্রত্যনয়ক বল বা অন্যান্য যেসব বলগুলো আছে, যেমন ঘর্ষণ বল, বায়ুর বাধা বল, বিভিন্ন বল, এগুলো যদি না কাজ করে তাহলে কোনো কম্পনশীল বস্তুর কম্পন কিন্তু অনেক দিন ধরে চলবে। আর তখন সেই কম্পনকে বলবো আমরা মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন। বোঝা গেল? সংজ্ঞাটা খুব ভালোভাবে দেওয়া আছে, দেখো ওই রকমই কিছু লেখা আছে যে কোনো কম্পনশীল বস্তুর ওপর প্রত্যনয়ক বলটি ছাড়া অন্য অন্য সব বলে ক্রিয়া নগণ্য হলে, মানে নেগলিজেবল হলে, তার কম্পনকে মুক্ত বা স্বাভাবিক কম্পন বলা হয়। এইরকমই মুক্ত বা স্বাভাবিক, তার একটা কম্পন, মানে প্রত্যেকটার একটা কম্পাঙ্ক থাকবে। যখন এইরকমই একটা কম্পাঙ্ক যা স্বাভাবিকভাবে কম্পিত কোনো কম্পনের কম্পাঙ্ক, সেটাকে বলা হয় যে স্বাভাবিক কম্পাঙ্ক। যে কম্পাঙ্কটা থাকবে তাকে বলা হবে স্বাভাবিক কম্পাঙ্ক। আর এই স্বাভাবিক কম্পাঙ্ক কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে। প্রথমত ঘনত্ব, আকৃতি এবং স্থিতিস্থাপকতার উপরে নির্ভর করে, আর যেটাকে N0 দ্বারা ডিনোট করা হয়েছে। তাহলে সরল দোলকের ক্ষেত্রে দেখো এই স্বাভাবিক কম্পাঙ্ক N0টা 1/T, টি হলো পর্যায়কাল, তাহলে 1/2π√G/L। জিটা তো কনস্ট্যান্ট, ধ্রুবক, কিন্তু এলটা তো আর নির্দিষ্ট নয়, এলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন, তাই এলের উপর নির্ভর করে। আবার স্থিতিস্থাপক স্প্রিংয়ের ক্ষেত্রে দেখো কেটা কনস্ট্যান্ট, কিন্তু এম এর উপর নির্ভর করবে। স্থিতিস্থাপক এমটা কি, ঘনত্বর মধ্যে তো এম ভর আছেই, তাই না? তাহলে ভরের উপর নির্ভর করবে। আর এরকম স্বাভাবিক কম্পাঙ্ক আরও অনেক কিছুতে দেখা যায়, সেই রকমই সুর শলাকা, বাদ্যযন্ত্র, বিভিন্ন তারে এরকম কম্পাঙ্ক দেখা যায়। ওকে, নেক্সট আমাদের তির্যক বা অনুপস্থ কম্পন। কম্পন সাধারণত দুই প্রকার, তির্যক কম্পাঙ্ক এবং অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক। তির্যক কম্পাঙ্ক এবং অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক খুবই ইজি জিনিস, একটু দেখে নিই আমরা। তির্যক কম্পাঙ্কর ক্ষেত্রে কি হবে, কণাগুলো সমকোণে কম্পিত হবে। কণাগুলো কি হবে, বস্তুর কণাগুলো দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে কম্পিত হবে, মানে 90 ডিগ্রিতে কম্পিত হবে। তাকে বলবো আমরা তির্যক কম্পাঙ্ক। যেমন দেখো এখানে একটা তোরক পিণ্ডের ক্ষেত্রে গতি লক্ষ্য করলে দেখা যায় যে এমনটা হয়, কিন্তু এটা আমরা বুঝতে অসুবিধা হবে, কিন্তু এইটা বুঝতে সুবিধা হবে। 2 নম্বরটা দেখো, একটা তার, টান তারে দুটো প্রান্ত আটকানো আছে। এবার আমি যদি একটু টাচ করে ছেড়ে দিই বা একটু টেনে ছেড়ে দিই, তাহলে সেটা কী করছে দেখো, সে কণাগুলো এইভাবে আপ ডাউন করছে, মানে এটা তার দৈর্ঘ্য তো এইটা, কিন্তু কণাগুলো এইভাবে উপর নিচ লম্বালম্বিভাবে আপ ডাউন করছে। তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি কোণ। এই বরাবর এই কোণটা তাহলে 90 ডিগ্রি, দৈর্ঘ্য তো এইটা, দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে কম্পিত হচ্ছে। ঠিক আছে, এটা হলো উদাহরণ। আচ্ছা, এরপর নেক্সট হলো অনুদৈর্ঘ্য কম্পন। অনুদৈর্ঘ্য কম্পনে কী হবে, কণাগুলো দৈর্ঘ্যের সঙ্গে কি সমান্তরালে কম্পিত হবে। এটা কিন্তু লম্বালম্বিভাবে হবে না, সমান্তরালে হবে, তখন তাকে বলা হবে অনুদৈর্ঘ্য কম্পন। ঠিক আছে, অনুদৈর্ঘ্য কম্পনটা এখানে খুব ভালোভাবে বোঝানো যাবে। দেখো যে এটা তার দৈর্ঘ্য এর স্প্রিংয়ের, একটু টেনে যদি একটা ভর যদি আমি দিয়ে যদি বা একটা ওয়েট দিয়ে যদি টান ছেড়ে দিই, তাহলে একটু টেনে ছেড়ে দিলে এই দৈর্ঘ্য বরাবর দেখো সমান্তরালে, এই দৈর্ঘ্য তো এটা, স্প্রিংয়ের দৈর্ঘ্য মাপতে হলে এইটা মাপা হয়, এইটুকু মাপা হবে। তো এটার সামনে এইদিকে তো যাওয়া আসা করছে, তার মানে সমান্তরালে হচ্ছে এটা, একে বলা হবে অনুদৈর্ঘ্য কম্পন। বোঝা গেল? চলো নেক্সট। আর একটা কম্পন আছে দেখো, যে সুরশলাকার। আর একটা উদাহরণ কি, সুরশলাকার ক্ষেত্রে, সুরশলাকার দেখো
সুর শলাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কিন্তু এটা ফিক্সড। আবার এ এবং বি প্রান্ত কোনো রকমের ভাইব্রেশন ঘটে না, শুধু ওই অগ্রভাগটা শীর্ষকটা ভার্টেক্সগুলো শুধু এইরকম কী করে সরল রেখা মানে সমান্তরালে কম্পিত হয়। এটা একটা উদাহরণ, 3 নম্বর উদাহরণ। ঠিক আছে, এবার চলো আমাদের যাব পার্থক্যটা। এখান থেকে দুটো পার্থক্য মেনলি আছে, দুটো একটু জেনে নিই আমাদের কি আছে। দেখো, যে প্রথম কথা হলো, এটা আমরা সবাই পড়লাম এখনই সংজ্ঞা থেকে, যে সমকোণে আর সমান্তরালে কম্পিত হবে। 2 নম্বরটা দেখো, যে এখানে সমকোণে যখন হবে তখন দুটো ডাইরেকশন দেখতে পাচ্ছি, ওপর এবং নিচ। আবার দেখা যাচ্ছে দৈর্ঘ্য বরাবর, তার মানে 3টে অক্ষ দরকার হচ্ছে, এক্স ওয়াই জেড। তাই তির্যক কম্পনটা ত্রিমাত্রিক কম্পন, আর অনুদৈর্ঘ্য কম্পনটা একমাত্রিক কম্পন। ঠিক আছে, এছাড়া আর একটা কম্পন আছে, সেটাকে বলা হয় ব্যবর্ত কম্পন। সেটা কি, তুমি একটা সুতোতে যদি একটা কোনো কিছু বেঁধে যদি একটু ঘুরিয়ে ছেড়ে দাও, তো একটা মোচড় লাগে, দেখবে সুতোটাই। কোনো লোহার জিনিস হলে কম মোচড় লাগবে, কিন্তু সুতো বা অন্য কিছু জিনিস হলে বেশি মোচড়, মানে ঘুরে যাবে, পাক খেয়ে যাবে। তখন তার ফলে যেটা গতিটা সৃষ্টি হবে সেটা হলো ব্যবর্ত কম্পন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখব অবমন্দিত কম্পন। এটা খুব সোজা। কি দেখো, অবমন্দিত বা ড্যাম্পড ভাইব্রেশন। অবমন্দিত মানে কি হবে, আস্তে আস্তে থেমে যাওয়া। অবমন্দিতর মানে বিভিন্ন বাধার ফলে যখন কোনো কম্পনশীল বস্তুর উপর বিভিন্ন বাধা কাজ করবে, তখন কী হবে, ধীরে ধীরে সেটা থেমে যাবে এবং সাম্য অবস্থায় চলে আসে। এই কম্পনকেই বলা হবে অবমন্দিত কম্পন। ঠিক আছে, আর এই বলকে বলা হবে অবমন্দন বা ড্যাম্পিং ফোর্স। ঠিক আছে, তাহলে এবার আমরা তারপর কী আছে দেখে নিই। কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে কি দেখব, যেটা সরল পিণ্ডকের ক্ষেত্রে কি হয়, বায়ুর ঘর্ষণ বল কাজ করে। আর গ্যালভ্যানোমিটারের কুণ্ডলিটা, যেটা গ্যালভ্যানোমিটার তোমাদের প্র্যাকটিক্যাল আছে মনে হয় 12-এ দেখতে পাবে, যে গ্যালভ্যানোমিটারের ভেতরে যে কুণ্ডলিতা থাকে, সেখানে একটা কাঁটা থাকে, সেই কাঁটাটাও কিন্তু থেমে যায়। কেন, যে সেখানে তড়িৎচুম্বকীয় বল বাধা দেয়, তাকে আস্তে আস্তে তার সাম্য অবস্থানে নিয়ে এসে শূন্য করে দেয়। ঠিক আছে, তার বেগটাকে, তার যে স্মরণ, তার মানে তার যে গতিটাকে, দোলন যে কম্পনটাকে, সেটাকে কী করে, শূন্য করে দেয়। ঠিক আছে, লেখচিত্রের মাধ্যমে প্রকাশগুলো আমরা দেখব, খুব ভালো একটা ইন্টারেস্টিং জিনিস। দেখো, মুক্ত কম্পন মানে কি, সেখানে কোনো বল কাজ করবে না, সময়ের সাপেক্ষে স্মরণ যেটা, সেটা কীভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কী হবে, এটা কখনো কমবে না। কিন্তু অবমন্দিত কম্পন, এখানে যেহেতু বিভিন্ন বাধাজনিত বল কাজ করছে, তার জন্য সেটা কিন্তু একসময় থেমে যাবে। বোঝা গেল? এবার বিভিন্ন অবমন্দিত কম্পনে কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই, কয়েকটা কেস আমরা স্টাডি করি এবার। যে অবমন্দন যদি প্রায় মানে খুবই যদি কম হয়, তাহলে কী হবে, তাহলে কিন্তু এই জিনিসটা যে মুক্ত কম্পনের মতো হয়ে যাবে অনেকটা, মানে কী হবে, অনেকক্ষণ ধরে হবে, মানে কোনো রকম বাধাজনিত বল কাজ করছে না। ঠিক আছে, তাহলে কী হবে, দোলনটা কী হবে, অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হবে, মানে এটা থামতে অনেক সময় লাগবে, এক কথায় কম্পনটা থামতে অনেক সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর কি, অবমন্দন তুলনামূলকভাবে যদি বেশিক্ষণ হয়, তাহলে কম্পন কী হবে, দীর্ঘস্থায়ী হবে না, আস্তে আস্তে সাম্য অবস্থায় চলে আসবে এবং খুব তাড়াতাড়ি জিরো হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর এটা হলো। 3 নম্বরটা দেখে নিই, অবমন্দন যদি খুব বেশি হলে কম্পনশীল বস্তুটি যখন তার বিচ্যুত অবস্থা থেকে সমস্থানে ফিরে আসে, তখন তার গতিবেগও শূন্যে পরিণত হয়। ঠিক আছে, বিপরীত দিকেও যেতে পারে না, তাহলে কী হবে, কম্পন এক্ষেত্রে হয় না। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে কী ঘটে, অবমন্দিত গতি বা অপর্যাপিত গতি, এই গতিটাকে বলা হয় অবমন্দিত গতি বা অপর্যাপিত গতি। তোমরা একবার যদি রিডিং পড়ো ব্যাপারটা, আর ক্লাসটা ভালো করে দেখো, শুনো, তাহলে কিন্তু তোমাদের আর পড়া লাগবে না, একবারই রেডি হয়ে যাবে। এবার দেখো, 4 নম্বরটা একটু ইম্পর্টেন্ট আছে এখানে, যে ক্রান্তিক, অনেক সময় প্রশ্ন আসে যে সংকট অবমন্দন বা ক্রান্তিক অবমন্দন কাকে বলে। এই স্বল্প অবমন্দন এবং অতি অবমন্দনের একটা মাঝামাঝি একটা স্টেট আছে, একটা অবস্থা আছে, যেই সময় কী হয়, খুব তাড়াতাড়ি তারা সাম্য অবস্থানে চলে আসে, কম্পনশীল বস্তুটা তাড়াতাড়ি সাম্য অবস্থানে চলে আসে, আর বিপরীত ক্রমে যেতে পারে না, কোনো কম্পন আর সম্পূর্ণ ঘটে না। এক্ষেত্রে তাকে বলা হয় সংকট অবমন্দন বা ক্রান্তিক অবমন্দন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা তারপরের পার্টটায় দেখি, যে অবমন্দিত কম্পনে বিস্তারে ক্রমিক হ্রাস। আচ্ছা, দেখো, কোনো কম্পনশীল বস্তু যতটা ম্যাক্সিমাম স্মরণ হয়, সেটা তার বিস্তার। এবার এক একটা মুহূর্তে মানে এক একটা সময়ে, যে কোনো মুহূর্তে যদি আমি তার বিস্তার কল্পনা করি, তাহলে একটা বিস্তার হবে, তারপরে একটা মিনিটে বা একটা সময় একটা বিস্তার হবে। এরকম বিস্তারগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, যেহেতু জিনিসটা অবমন্দিত মানে ধীরে ধীরে থেমে যাচ্ছে দোলনটা, তার জন্য যখন আমরা এরকমভাবে ক্যালকুলেশনটা করবো, মানে একটা সর্বোচ্চ হতে হতে আস্তে আস্তে কমছে, মনে করো কমছে, তো এটার একটা, এগুলোকে আমরা এক একটা স্টেপে নাম দেবো, A1, A2, A3 বিস্তার। তার এখানে সব থেকে বড়োকে A1, তারপরে A2, মানে বিস্তার ক্রমিক হ্রাস পাচ্ছে, মানে প্রথমের বিস্তারটা তো ম্যাক্সিমাম হবে, তারপর আস্তে আস্তে কমবে, তাই তো।
তাহলে আস্তে আস্তে বিস্তার কমছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে A1টা বড়, A2 বড়, তারপরে A3, তারপরে ছোট ছোট আস্তে আস্তে কমতে থাকবে। এই বিস্তারগুলোকে নিয়ে একটা গাণিতিক ক্যালকুলেশন করলে আমরা দেখা যাবে যে এই এমনটা ঘটছে, A1 বা A2, A2 বা A3 ডট ডট ইকুয়াল টু ধ্রুবক হচ্ছে। ক্রমিক হ্রাসের হারটাকে এটা ক্রমিক হ্রাসের হারও বলা হয় একে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর কম্পন একেবারে শুরু থেকে কিন্তু অবমন্দন হতে থাকে। ওকে, এবার তোমাদের যে দুটো অঙ্ক আছে, অঙ্ক দুটো তোমরা দেখবে। দুটোই খুব ইজি অঙ্ক, খুব সোজা অঙ্ক, ঠিক আছে? খুব সোজা অঙ্ক দেখবে। দেখো এখানে লেখচিত্রের সাহায্যে যেগুলো দেখাতে বলছে সেগুলো দেখাবে। এখানে সংকট অবমন্দনের বৈশিষ্ট্য দেখাও, সেটা এখানে দেখাতে হবে এই ছবিটাই। অবমন্দিত গতি, অপরযোগ গতি বলতে কী বোঝো এটা তো আমি বলে দিলাম, সংকট এটা বলে দিলাম। এগুলো সব তোমরা রেডি হয়ে যাবে, তোমরা একবার দুবার দেখো, ক্লাসটা দেখো বা বইটা পড়ো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে? আর সবাই মন দিয়ে পড়াশোনা করো। আর এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে নিও, যেহেতু আমি আমার এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি, ঠিক আছে? আচ্ছা, ওকে।